বাইরে যে হারে বৃষ্টি আরম্ভ হয়েছে তাতে তোমরা এখন কেউ আর বেরোতে পারবে বলে তো মনে হচ্ছে না। সামনেই পরীক্ষা, তাই এখন খুব সাবধানে থাকতে হবে। এই অসময়ে বৃষ্টির জলে ভিজলে ঠান্ডা লেগে যেতে পারে। তোমরা বরং কিছুটা সময় এখানেই থাকো। কথাগুলো বলে বাংলা শিক্ষক মুকুন্দবাবু চেয়ার ছেড়ে উঠে দোতলার বারান্দার কাছের জানলার সামনে এসে দাঁড়ালেন। বাইরে অঝোর ধারায় বৃষ্টি আরম্ভ হয়েছে। সমুদ্রে গভীর নিম্নচাপের জোরে আজ 2 দিন ধরে অনবরত বৃষ্টি হয়েই চলেছে। শিক্ষক হিসাবে মুকুন্দবাবুর সুখ্যাতি রয়েছে বেশ ভালোই। তিনি মূলত বাংলার শিক্ষক। বেতুয়া ডহরি হাই স্কুলের বাংলার শিক্ষক তিনি। তবে স্কুল পড়ানোর পাশাপাশি বাড়িতেও টিউশন পড়ান। আজ বিকালে তার বাড়িতে এসেছে উচ্চ মাধ্যমিকের ব্যাচের ছেলেমেয়েরা। সব মিলিয়ে প্রায় জনাদশেক ছেলেমেয়ে। পড়ানো শেষ হয়ে যাওয়ার পরেও বৃষ্টি থামেনি দেখে তিনি বললেন কথাটা। টিউশনি ব্যাচের ছাত্রছাত্রীরা ততক্ষণে যে যার ব্যাগ গুছিয়ে নিয়েছে। সময়টা এখন পৌষ মাসের কনকনে ঠান্ডা, তার উপরে আবার এরকম নিম্নচাপের দরুন একটানা বৃষ্টিপাতের কারণে ঠান্ডার মাত্রাটা অস্বাভাবিক রকমের বেড়ে গিয়েছে। গায়ে মোটা মোটা সোয়েটার জ্যাকেট থাকা সত্ত্বেও ভেতর পর্যন্ত যেন একেবারে কাঁপিয়ে দেওয়ার উপক্রম। কানের মাফলার আঁটু সাঁটু করে বেঁধে নিয়ে রঞ্জিত বলল, স্যার, বাইরে যেভাবে বৃষ্টি পড়ছে তাতে মনে হচ্ছে এখন ঘন্টাখানেক আপনার এখানেই আমাদের বসে থাকতে হবে। এক কাজ করুন না, এই সময়টায় আপনি আমাদের একটা গল্প বলে শোনান না। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো অবিস্মরণীয় ঘটনা, যা হয়তো আপনি আজও ভুলতে পারেননি, এরকম কিছু একটা। ছাত্রের এমন অদ্ভুত আবদার সহসা হেসে ফেললেন মুকুন্দবাবু। কাঁচের জানলার সামনে থেকে এগিয়ে এসে ছাত্রদের মুখোমুখি রাখা চেয়ারের উপর বসে তিনি গায়ের চাদরখানা ভালো করে জড়িয়ে নিয়ে খানিকটা ধমকের সুরেই বললেন, সে কি, আর মাত্র কয়েকটা দিন পরে তোমাদের পরীক্ষা, আর তুমি বলছো যে কোনো একটা ঘটনার কথা শোনাতে? তার চেয়ে বরং ওই বই খাতাগুলো আরেকবার বের করো। যেটুকু সময় আছে এখানে রয়েছো, আমি বরং একটু ভালোভাবে সবটা দেখিয়ে দিই। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর বের করতে বলবেন না। তাছাড়া বাড়ির লোকেরা পর পর বলে মাথা একদম খারাপ করে দিচ্ছে। সবসময় কি আর ওই বই মুখে করে বসে থাকতে ভালো লাগে? আপনি বলুন। আপনি যদি এই সময়টায় আপনার জীবনে কোনো একটা ঘটনার কথা বলে আমাদের শোনান, তাহলে কিন্তু একেবারে জমে যাবে। এতে আমরা বেশ কিছুটা রিলিফও পাবো। রঞ্জিতের কথা তালে তাল মিলিয়ে পাশে বসে থাকা রেখা বলে উঠল, হ্যাঁ স্যার, রঞ্জিত কিন্তু একেবারে ভুল কিছু বলছে না। এরকম ঠান্ডায় সন্ধ্যায় বৃষ্টি বাদলার আবহাওয়ায় ভূতের গল্প কিন্তু একেবারে জমে যাবে। তা আপনার জীবনে এমন কোনো ভৌতিক অভিজ্ঞতা কি কখনো ঘটেছিল যা বলার মতন? কথাটা শোনা মাত্রই খানিকটা নড়ে চড়ে বসলেন মুকুন্দবাবু। দেওয়ালের মধ্যে জ্বলতে থাকা বৈদ্যুতিক বাতি উজ্জ্বল আলোয় স্পষ্ট দেখা গেল তার 2 চোখের কোণে যেন ঝিলিক দিয়ে উঠতে লাগলো একটা গাঁ শিরশিরে পুরনো আতঙ্ক। থমথমে গলায় তিনি বললেন, হ্যাঁ, একবার এমন একটা ঘটনা ঘটেছিল যা এত বছর পরে মনে পড়লেও মুহূর্তের মধ্যে বুকের ভেতরটা একেবারে খালি হয়ে যায়। সে রাতের কথা ভাবতে বসলে ঘুম আসে না, 2 চোখে দম বন্ধ হয়ে আসে। তাহলে আর দেরি না করে আপনি বরং সেই ঘটনার কথাই আজকে আমাদের বলে শোনান। আমরা তা শোনার জন্য বড়ই উদগ্রীব হয়ে পড়েছি। এই ঘটনা আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগের। আমি তখন বিএড করতে বীরভূমের রায়গঞ্জ নামের একটা জায়গায় গিয়েছি। জায়গাটা ঠিক গ্রাম নয়, মফস্বল এলাকা বলা চলে। বিএড করতে গিয়ে আমার সেখানকার এক স্থানীয় বন্ধুর সাথে পরিচয় হয়েছিল। তার নাম সুপ্রকাশ। সুপ্রকাশ পড়াশোনায় অত্যন্ত মেধাবী, আর সেই কারণেই হয়তো আমার সাথে তার বেশ ভালোই বন্ধুত্ব হয়ে উঠেছিল। বন্ধুত্ব হয়েছিল বেশ কয়েকদিনের মধ্যেই। আমরা দুজনেই একসাথে বিএড করছিলাম। আমি সেখানেই একটা রুম ভাড়া নিয়ে থাকতাম, আর সুপ্রকাশ তার নিজের বাড়ি থেকেই যাতায়াত করত। হঠাৎ একটানা কয়েকদিন সুপ্রকাশ আসতে পারল না, অথচ সেই সময় তার কাছ থেকে আমার কিছু নোট নেওয়ার ছিল, যা অত্যন্ত জরুরি। অগত্যা আমাকে বাধ্য হয়ে তার বাড়ির ঠিকানা জেনে সেখানে গিয়ে উপস্থিত হতে হলো। সুপ্রকাশ তার বাড়ির ব্যালকনিতে রাখা আরাম কেদারায় গা এলিয়ে চা খাচ্ছিল। আমাকে দেখে সে একেবারে যেন ভূত দেখার মতো চমকে উঠল।
চায়ের কাপ প্লেট পাশের টেবিলে নামিয়ে রেখে হন্তদন্ত হয়ে এগিয়ে এসে পড়ল। এ কি মুকুন্দ, তুমি এখানে? হ্যাঁ ভাই, এই কদিন তুমি যাওনি, তাই জন্যই ভাবলাম তোমার শরীর টরীর ঠিক আছে কিনা একবার দেখেই আসি। আর তাছাড়াও আমার বেশ কিছু প্রয়োজনীয় নোট তোমার কাছ থেকে নেওয়ার আছে। ফাইনাল প্রজেক্ট রেডি করে সাবমিট করতে হবে তো আগামী 2 দিনের মধ্যেই, সুতরাং বুঝতেই পারছো আমার মাথায় এখন বিশাল চাপ। হ্যাঁ, আমার শরীরটা সত্যি একটু খারাপ হয়েছিল, তাই জন্য এই কয়েকদিন যেতে পারিনি। তবে এখন বেশ সুস্থ রয়েছি। কাল থেকেই যাব ভেবেছিলাম, কিন্তু তুমি আমার বাড়ির ঠিকানা কোথা থেকে পেলে? কেন, অফিসিয়াল ডকুমেন্ট থেকে। সবই তো বুঝলাম মুকুন্দ, কিন্তু তুমি যে কারণে এখানে ছুটে এসেছো সেই নোটগুলো তো আমার কাছেও রেডি নেই। আমাকেও ওগুলো আগে লিখতে হবে। আমি নোট কমপ্লিট না করে তোমাকে কিভাবে দিই বলো দেখি? তাতে আর অসুবিধা কোথায়, আজ রাতে না হয় আমি তোমার বাড়িতেই থেকে যাব, আমরা দুজনে মিলে একসাথে নোটগুলো কমপ্লিট করে নেব। কি বলো ভাইয়া, বুদ্ধিটা কেমন? আমি দেখলাম আমার এই কথা শুনে সুপ্রকাশের মুখ জুড়ে কেমন যেন একটা অন্ধকার ঘনিয়ে এলো। আমি ভেবেছিলাম সে হয়তো ভীষণ রকমের খুশি হবে আমি চেঁচে তার বাড়িতে থাকতে চেয়েছি বলে, কিন্তু তেমনটা বাস্তবে ঘটল না। সে এক প্রকার নিমরাজি হয়েই আমতা আমতা করে বলল, হ্যাঁ, তাতে অসুবিধা নেই ঠিকই, কিন্তু ওদিকে তো আবার তোমার জন্য সবাই অপেক্ষা করবে, তাই না? ধুর, তুমি কি যে বলো, আমার জন্য আবার কে অপেক্ষা করবে? আচ্ছা, এসো, ভেতরে এসো। সুপ্রকাশদের বাড়িটা রায়গঞ্জের মধ্যে হলেও তাদের বাড়ি একেবারে পাড়ার বাইরে। ঢালাই রাস্তার 2 ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ঘরবাড়িগুলো এখান থেকে প্রায় আর দেখা যায় না। সুপ্রকাশের সাথে তার বাড়ির সদর দরজা পেরিয়ে ঢুকে এলাম তার ঘরের ভিতর। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় এখন প্রায় বিকেল 4টের কাছাকাছি। শীতকাল হওয়ার কারণে খুব তাড়াতাড়ি সন্ধে নেমে আসছে, আর বেশিক্ষণ যে সূর্যের আলো থাকবে না তা বলা বাহুল্য। সুপ্রকাশ তার মায়ের সাথে পরিচয় করিয়ে দিল। তার বাবা কি যেন একটা কাজে কয়েকদিনের জন্য বাইরে গেছে। দোতলায় সুপ্রকাশের ঘর। আমি আর সুপ্রকাশ সেখানেই উঠে গেলাম, আর তার মা আমাদের জন্য নিয়ে গেলেন গরম চা আর কিছু মুখরোচক জল খাবার। দেখতে দেখতেই সন্ধ্যের অন্ধকার গাঢ় হয়ে নেমে পড়ল। সুপ্রকাশের চোখ মুখ এবং তার অভিব্যক্তি দেখে স্পষ্টই বুঝতে পারছিলাম ছেলেটার মনের মধ্যে কিসের যেন একটা অস্বস্তি ঝড় খেলে বেড়াচ্ছে। তার মাকেও লক্ষ্য করে দেখলাম ভদ্রমহিলা কেমন যেন চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে আছেন। কেন জানি না আমার মনে হলো আমি অপ্রত্যাশিতভাবে হঠাৎ তাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে বলেই তাদের এই অস্বস্তি সৃষ্টি হচ্ছে। সে যাই হোক, একবার যখন এসে পড়েছি তখন তো আর যাবার কোনো উপায় নেই, তাই জন্য আমি থেকেই গেলাম। দোতলার ঘর থেকে বেরিয়ে ব্যালকনিতে এসে দাঁড়াতেই দেখলাম রাস্তার 2 ধারে জ্বলতে থাকা বৈদ্যুতিক বাতিগুলো খুব স্বল্পভাবে মিটমিট করে জ্বলছে। হয়তো ভোল্টেজের তারতম্যের কারণের ফলেই সমগ্র অঞ্চল জুড়ে সৃষ্টি হয়েছে এক অদ্ভুত আলো আধারী পরিবেশ। দোতলার এই ব্যালকনিতে এসে দাঁড়ালে সুপ্রকাশদের বাড়ির সামনে বিশাল বড় একটা নারকেল গাছ নজরে পড়ে। নারকেল গাছের কালচে সবুজ পাতা মৃদুমন্দু শিরশিরে বাতাসে দাপটে যেন দুলছে। আমি গায়ে চাদর জড়িয়ে নিলাম, বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল। আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে দেখলাম কুমড়োর কাটা ফালির মতো এক টুকরো চাঁদ উঠেছে। কয়েকটা নক্ষত্র অভ্রের কণার মতো চিকচিক করছে চাঁদের চারিদিকে। আমি আনমনে চায়ের কাপ হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের পরিবেশ দেখছিলাম। হঠাৎ করে ঘরের ভেতর থেকে সুপ্রকাশ যেন ঝাঁঝিয়ে উঠল। ভাই, তুমি বাইরে কি করছো? তাড়াতাড়ি ঘরের ভেতরে এসো। হ্যাঁ সুপ্রকাশ, যাচ্ছি, এই বাইরে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। না, ওই বাইরে ঠান্ডা হাওয়া বইছে না, তাই ঘরের ভেতর তুমি ঢুকে আসো, দরজাটা আমি বন্ধ করে দেবো। মুখের কথা শেষ করেই ঘরের ভেতরে থেকে বেরিয়ে এসে সুপ্রকাশ আমার হাত ধরে রীতিমতো টেনে ঘরের ভেতর ঢুকিয়ে ব্যালকনির দরজার ছিটকিনি তুলে পর্দা দিয়ে দিল। আমি বিস্ময়ের অন্ত রইল না তার এমন ব্যবহার দেখে।
সত্যি কথা বলতে, যে কটা দিন সুপ্রকাশকে আমি চিনি এই বিএড পড়তে এসে, যতটুকু চিনেছি তাতে মনে হয়েছিল অত্যন্ত ভালো ভদ্র ছেলে। কিন্তু আজ তার এমন অস্বাভাবিক ব্যবহার দেখে আমার সেই ধারণা খানিকটা বদলে গেল। আমি এবার নিজের ব্যবহারে খানিকটা সংযম করলাম, আর খোলামেলাভাবে ঘোরাঘুরি করলাম না যত্রতত্র। বিছানার মধ্যে বসে যে কাজের জন্য তার বাড়িতে এসেছি সেই কাজ আমি মেটাতে লাগলাম। অনেক কিছু ফাইল কাগজপত্র ঘেটে নোট তৈরি করতে হয়েছে। লিখতে লিখতে কখন যে রাত 9টা বেজে গেল টেরও পাইনি। সুপ্রকাশের মা নিচ থেকে তার নাম ধরে ডাকতেই সে আমাকে আসছি বলে একটিবার নিচে গেল। মিনিট 5 পর হন্তদন্ত হয়ে দৌড়ে এসে বলল, মুকুন্দ, তুমি এখানে বসে কাজ করো, আমাকে এক্ষুনি একবার হাসপাতালে যেতে হবে। আর বলো না ভাই, আমাদের পাড়ার একজন বয়স্ক মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে। ও মা, সে কি কথা? আমি কি যাব তোমার সাথে? না না, তার প্রয়োজন নেই। তাহলে আমি কি ফিরে যাব? তোমার বাড়িতে তুমিই তো থাকছো না যখন। না, এখন আর এখান থেকে কোনো গাড়ি ঘোড়া তো আর পাবে না, তুমি বাড়িতেই থাকো। তাছাড়া মা তো রয়েছে, তোমার কোনো অসুবিধা হলে মাকে ডেকো। হ্যাঁ, মা সময় মতো তোমাকে খাবার দিয়ে যাবে ওপরে। আমি আসছি। আরে ভাই, ওই সমস্ত খাবার দাবার নিয়ে তুমি চিন্তা করো না। তা তোমার কি ফিরতে রাত হবে? হ্যাঁ, আশা করি রাত তো হবেই। আচ্ছা বেশ ভাই, আমি এলাম। ঠিক আছে, সাবধানে যেও। যেমনভাবে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এসেছিল সুপ্রকাশ, ঠিক তেমনভাবেই সিঁড়ি ভেঙে নিচে নেমে গেল। আমার মনটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে উঠল। যতই হোক, বন্ধুর বাড়িতে প্রথম দিন এসে যদি বন্ধুকেই বাড়ি থেকে বের হয়ে যেতে হয়, তাহলে বিষয়টা একটু বেমানান হয়ে পড়ে। কিন্তু আর কিছু করার উপায় নেই দেখে আমি বিছানায় বসে নিজের কাজ এগোতে লাগলাম অত্যন্ত দ্রুত হাতে। বিছানায় বসে খসখস করে কাগজে কলম চালাচ্ছিলাম। আচমকা হঠাৎ করে আমার মনে হলো, দোতলার ঘরের তাপমাত্রা এক নিমিষে অনেকটা কমে গেল। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের রিমোটে হাত ছোঁয়ালে মুহূর্তের মধ্যে ঘরটা যেরকম ঠান্ডা হয়ে যায়, একেবারে সেই রকমভাবেই ঠান্ডা হয়ে গেল ঘরের অভ্যন্তরীণ পরিবেশটা। হঠাৎ করেই চোখ চলে গেল সামনের ব্যালকনির দরজার দিকে। পর্দা কিছুটা ফাঁক হয়ে রয়েছে, আর তাতেই আমি দেখলাম কাচের দরজার অপর প্রান্তে কি যেন একটা দাঁড়িয়ে আছে। না, স্পষ্টভাবে কোনো কিছু বোঝা না গেলেও একটা কালো মতন ছায়া মূর্তি যেন আমার নজরে পড়ল। কৌতূহল বশত বিছানা থেকে উঠে এগিয়ে গেলাম কাচের দরজাটার দিকে। তারপর এক ঝটকায় ছিটকিনিটা খুলে পর্দা সরিয়ে বাইরে এসে দেখলাম, বাইরে কিন্তু না, কোথাও কেউ নেই। বাইরের রাস্তায় দুটো একটা কুকুর এদিক ওদিক শুয়ে এতক্ষণ পর্যন্ত শান্তিতে ঘুমাচ্ছিল। কিন্তু হঠাৎ করে কি যেন একটা দেখে তারা সুপ্রকাশের বাড়ির দিকে মুখ করে বিভৎস রকম চিৎকার করতে আরম্ভ করলো, ঘেউ ঘেউ করে। একসাথে সমবেতভাবে কুকুরগুলো চিৎকার করছিল, তবে তাদের চিৎকার কিছু সময় পরেই যেন কান্নায় পরিণত হলো। কুকুরগুলো কাঁদতে কাঁদতে লেজ গুটিয়ে যেদিকে পারল ছুটে পালিয়ে গেল। বিষয়টা আমার কাছে বেশ খটকা লাগলো। ভাবলাম, চোর ডাকাতের আগমন ঘটল নাকি। বিছানার মধ্যে রাখা টর্চ লাইটটা জ্বালিয়ে উজ্জ্বল লাইটে আলো ফেললাম। এদিক ওদিক কিন্তু কোথাও কাউকেই দেখতে পেলাম না। নিছকই মনের ভুল হতে পারে, কিন্তু এই সান্ত্বনা দিয়ে কাচের দরজা খুলে ভেতরে ঢুকতে যাব, আচমকা হিমশীতল বাতাসের দাপটে ঘাড়ের প্রতিটা লোমকূপ খাড়া হয়ে উঠল, আর বুকের ভেতরটা দপ করে লাফ দিয়ে উঠল। চকিতে ঘাড় ঘুরিয়ে কয়েক গজ তফাতে দাঁড়িয়ে থাকা মস্ত বড় নারকেল গাছটার দিকে তাকাতে মনে হলো কেউ যেন এক বালতি কনকনে বরফ গলা ঠান্ডা জল ছুঁড়ে দিয়েছে আমার দেহকে লক্ষ্য করে, আর সেই জন্যই এমন কাঁপুনি দিচ্ছে। পা দুটো মেঝের সাথে বুঝি আটকে গেছে একেবারে। এতটুকু নড়াচড়া করার ক্ষমতা পর্যন্ত অবশিষ্ট নেই আমার। বুকের ভেতরের হৃদস্পন্দনের মাত্রা দ্রুততার সাথে ওঠানামা করছে। একটানা এতক্ষণ পর্যন্ত গল্প বলে থামলেন মুকুন্দবাবু। তার দুই চোখে দৃষ্টি জুড়ে ততক্ষণে শুধুই আতঙ্ক ঘনীভূত হয়ে উঠেছে।
তার মুখমণ্ডলের ফ্যাকাশে ভাব দেখলে বিলক্ষণ অনুমান করা যায় যে অতীতের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে উনি পুনরায় আতঙ্কিত হয়ে পড়েছেন। রঞ্জিত ধৈর্য হারিয়ে বলে উঠল, কেন স্যার? দোতলার ব্যালকনি থেকে দেখা যায় সেই নারকেল গাছটার দিকে তাকাতে আপনি এমন কী জিনিস দেখলেন যার জন্য আপনার ওই রকম অবস্থা হলো? পাশে রাখা জলের বোতলে ঢাকনা খুলে ঢকঢক করে বেশ অনেকটা জল এক নিঃশ্বাসে পান করে মুখ মুছে মুকুন্দবাবু পুনরায় বলতে আরম্ভ করলেন সেই ঘটনার পরবর্তী অংশ। বাইরে এখনও বিরামহীনভাবে বৃষ্টি হয়েই চলেছে, তবে আগের তুলনায় এখন সেই বৃষ্টির মাত্রা একটু হলেও কমেছে। মাঝে মধ্যে কালো আকাশের বুক ফালাফালা করে ঝলসে উঠছে লকলকে বিদ্যুতের তলোয়ার। বৃষ্টি ভেজা অস্পষ্ট কাচের জানলা দিয়ে যত দূর যেটুকু দৃষ্টি যায় তাতে দেখা যায় কোথাও কেউ নেই। এমন কনকনে ঠান্ডা শীতের রাতে এই প্রাকৃতিক দুর্যোগের তাড়নায় পড়ে কোনো মানুষ বিনা প্রয়োজনে তো বহু দূরের কথা, প্রয়োজনীয় বাড়ির বাইরে বের হওয়ার কথা ভাবতেই পারে না। নারকেল গাছের দিকে চোখ যেতেই আমার শরীর যেন পুরোপুরি অবশ হয়ে গেল। হৃদয়ের মধ্যে ছড়িয়ে পড়ল একটা ভয়ের শিরশিরে অনুভূতি, কারণ আমি আমার নিজের চোখে স্পষ্ট দেখলাম নারকেল গাছের কালচে সবুজ পাতার ফাঁক দিয়ে ঝুলে রয়েছে কিছু একটা। অন্ধকারের কারণে প্রথমটা ভালোভাবে বুঝতে পারছিলাম না যে ওটা আসলে কি, তবে সামান্য কিছুটা সময় সেদিক মানে চেয়ে থাকতে আধারে আমার চোখ পুরোপুরি সয়ে এলো, আর তাতেই চাঁদনি আলোয় আমি দেখলাম চামচিকির মতো সম্পূর্ণ উল্টো হয়ে ঝুলে রয়েছে একটা মনুষ্য অবয়ব। হ্যাঁ, তোমরা আমার কথা অনেকে বিশ্বাস করতে পারছো না তা আমি জানি, কিন্তু যেটা সেই রাতে আমি সত্যি আমি দেখেছিলাম তা তো আর অস্বীকার করতে পারি না কোনোভাবে। নারকেল গাছের পাতায় আকশির মতো নিজের পা দুটোকে আটকে দেহটাকে উল্টো হয়ে ঝুলিয়ে রেখেছে। সে পুরুষ নাকি নারী তা বোঝা যায় না, তবে তার মাথায় লম্বা লকলকে চুলগুলো দেখলে বোঝা যায় ওটা আসলে একজন নারী। কিন্তু কোনো জীবিত মানুষ যে ওরকম রাতের অন্ধকারে নারকেল গাছের মাথা দিয়ে উল্টোভাবে ঝুলতে পারে এই কথা কেউ বলতেও পারে না। ছায়ামূর্তির দুই চোখ দুটো ভীষণ সাংঘাতিক রকমের উজ্জ্বল, তা আমি তোমাদের ভাষায় বোঝাতে পারবো না। চোখ নয়, যেন চোখের ফালি কোটরে কেউ যেন জ্বলন্ত দুটো কয়লার টুকরো ভরে দিয়েছে অতি সন্তর্পণে, আর সেই কয়লার ধকধকে আগুন থেকে ছড়িয়ে পড়ছে এই তীব্র উজ্জ্বল সবচেয়ে আলো। মাথায় লম্বা লম্বা চুলগুলো শূন্যের মধ্যে ভাসমান, সেগুলো যেন এক একটা কাল সর্পের বাচ্চা যারা নিজেদের মধ্যে পিছিয়ে পিছিয়ে খেলা করছে। মুখগহ্বরের ভেতর থেকে বেরিয়ে এসেছে একটা বৃহৎ আকারের লম্বা লকলকে কুচকুচে কালো জীব, যেন তার মধ্যেই সেটা নড়ে চড়ে উঠছে, আর জীব থেকে টস টস করে চুইয়ে পড়ছে লালা রস। বাতাসের সাথে তালে তাল মিলিয়ে দুলকি চালে ঘড়ির কাঁটার পেন্ডুলামের মতো দুলছে সেই ছায়ামূর্তি, একবার ডান দিকে একবার বাঁ দিকে, আর পরক্ষণে বাঁ দিক থেকে ডান দিকে তার শরীরটা কেঁপেই চলছে। প্রাণীটা যে আমার দিকে তাকিয়ে রয়েছে অপলক দৃষ্টিতে, অপরিসীম ভয়ের চোটে আমার আত্মারাম খাঁচা ছাড়ার প্রায় উপক্রম হয়ে উঠেছে। কতটা চোখে ভুল দেখেছি, কতটা ঠিক, বারবার বিশ্বাস করতে মন চাইছিল যে যা দেখছি তা কখনোই সত্যি হতে পারে না। এরকম রাতের বেলায় এত উঁচু নারকেল গাছের মাথায় উঠে সম্পূর্ণ উল্টো হয়ে ঝুলে থাকা আর যাই হোক কোনো মেয়ে মানুষের পক্ষে সম্ভব নয়। দুই হাত দিয়ে দুই চোখ ভালো করে ডলে নিয়ে তাকালাম, কিন্তু না, সে তখনও একইভাবে দোল খাচ্ছে। মনের আনন্দে খিলখিল করে একবার যেন হেসে উঠল। সে বুঝতে পারলাম সব সত্যি, কোনোটাই আমার মনের বিন্দুমাত্র ভ্রান্ত ধারণা নয়। এবার সে সরীসৃপের প্রাণীর মতো চার হাত পায়ের সাহায্যে বুকে ভর দিয়ে গুড়ি বেয়ে নেমে আসছে, প্রায় ক্রমশ নিচের দিকে নামছে।
মৃগী রোগীর মতো ঠকঠক করে কাঁপতে লাগলাম আমি। মাথার লম্বা চুল ও দৈহিক গঠন দেখে আমার মনের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ রইল না যে আসলে একজন মেয়ে। তবে এটুকু বুঝতে পারছি যে আর যাই হোক না কেন, কোনো রক্ত মাংসের গড়া মেয়ে মানুষ তো হতে পারে না। নারকেল গাছের গুড়ি বেয়ে খানিকটা নিচে নেমে বাকি অংশটুকু ঝপ করে একটা প্রচণ্ড লাফ দিয়ে পড়ল মাটিতে, আর নিচের অন্ধকারময় জায়গাটা দেখা গেল না। আমি এইটুকু সময় সেখানে দাঁড়িয়ে না থেকে একেবারে লাফিয়ে ঢুকে এলাম ঘরের ভেতর। তারপর দরজাটা ভালো করে বন্ধ করে পর্দা টেনে দিলাম। ঘরের মেইন দরজার অপর প্রান্ত থেকে ঠক ঠক করে শব্দ ভেসে আসতে আমি কে বলে চিৎকার করে উঠলাম। কে? বন্ধ দরজার ওদিক থেকে সাড়া দিলেন সুপ্রকাশের মা। ও ও, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। দরজা খুলে দেখলাম ভদ্রমহিলা আমার জন্য খাবার নিয়ে এসেছেন। রাতের খাবার দিয়ে তিনি শটার নিচে নেমে গেলেন। আমি দরজাটা দড়াম শব্দে বন্ধ করে দিলাম। আমার বুকের ভেতরে ততক্ষণে একটা ঝড় উঠেছে। মনে হচ্ছে গোটা বাড়ি যেন পুরোপুরি তলিয়ে গিয়েছে বরফ গলা জলের অতল সমুদ্রে। তাই জন্যই এত তীব্র ঠান্ডা লাগছে ঘরের ভিতরের পরিবেশ। সুপ্রকাশের মাকে আমি কোনো কিছুই বলতে পারলাম না, বা বলা ভালো, বলে ওটার সুযোগ পেলাম না। আমার গলা পুরোপুরি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। টেবিলের উপর থেকে কাচের গ্লাসে ঢাকনাটা নামিয়ে ঢক ঢক করে অনেকটা জল পান করলাম। এক নিঃশ্বাসে খেলাম পুরো জলটা। তারপর বড় বড় শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। বিছানায় বসে বসে রাতের খাবার খাচ্ছিলাম। হঠাৎই আমার নজর পড়ল ঘরের উত্তর দিকে থাকা আধ খোলা জানলাটার দিকে। এতক্ষণ খেয়ালই করিনি যে ঘরের ভেতরের এই জানলার পাল্লাটা সামান্য কিছুটা খোলা রয়েছে। খাবার ফেলে রেখে দৌড়ে গেলাম জানলাটা বন্ধ করার জন্য, আর খোলা জানলার সন্নিকটে উপস্থিত হতেই যা দেখলাম তাতে আমার পায়ের তলার শক্ত মেঝে ভূমিকম্পের মতো তুলে উঠল। মনে হলো মাথার মধ্যে সরাসরি গোটা আকাশ ভেঙে পড়েছে। সুপ্রকাশদের বাড়ির এই দিকটা একেবারে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে নিচের তলা থেকে দেয়াল বেয়ে টিকটিকির মতো ক্রমশ উপরে উঠে আসছে একটা প্রাণী। বুকের ভেতরে দম বন্ধ করার সেই পুরনো ভয়টা পুনরায় ফিরে এলো, আরও কয়েক গুণ বেশি হয়ে। নারকেল গাছের মধ্যে যে ছায়া মূর্তিকে আমি দেখেছিলাম, এ যে আসলে সেই তা বুঝতে আমার বেশি সময় লাগলো না। তবে বহু দূরে নারকেল গাছের মাথায় ঝুলে থাকাকালীন তাকে স্পষ্টভাবে দেখতে না পেলেও এবার আমি দেখলাম ভীষণ কাছ থেকে। খুব সম্ভবত একটা বছর 12 কি 13 মেয়ে, গায়ের রং মরা মাছের মতো ফ্যাকাশে, ঘাড় অদ্ভুত রকমের বাঁদিকে কাত করা। এতটাই বাঁদিকে ঘাড় কাত করা রয়েছে যে ঘাড়ের মধ্যে আস্ত হাড় আছে বলে তো মনে হয় না। মাথার চুলের বেশ কিছুটা অংশ ঝালরের মতো নেমে এসে তার মুখে ঢেকে দিয়েছে। ছায়া মানবীর পরনে একটা ঘরের পরার শতচ্ছিন্ন রক্তাক্ত জামা। বাতাস থেকে লম্বা লম্বা ঘ্রাণ নিয়ে সে কিসের গন্ধ নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। তার এমন ভাব দেখে আমি মনের মধ্যে থেকে কে যেন বলে উঠল সে আসলে আসলে আমারই গায়ের গন্ধ নেওয়ার চেষ্টা করছে। আর কথাটা ভাবতেই আমার হাত পা শিথিল হয়ে এলো, কপালে জন্ম নিল শিশির বিন্দুর ফোঁটা ফোঁটা ঘাম। 2 হাত দিয়ে মুখমণ্ডলের মধ্যে নেমে আসা চুলের ঝালর কিঞ্চিত ফাঁক করে বেরিয়ে এলো মনিহীন স্থির দুটো চোখ। তোমরা আমার কথা বিশ্বাস করো, আমি এতটুকু বাড়িয়ে কিংবা রং চুরি কিছু বলছি না। আমি পুরোপুরি সজ্ঞানে দেখলাম দুটো গাঢ় সবুজ রঙের মনিহীন চোখ তাকিয়ে আছে আমার পানে। সে চোখের মধ্যে প্রাণের বিন্দু মাত্র কোনো চিহ্ন নেই, রয়েছে শুধুমাত্র সর্বনাশের বিপুল হাতছানি।
আবার খিলখিলে হেসে উঠল সেই মায়াবী। দীর্ঘদিন ধরে মানুষের বুকের মধ্যে সর্দি বসে থাকলে যে আওয়াজ বের হয়, তার হাসির শব্দটা যেন সেরকমই বিকৃত গড় করে। জানলার পাল্লা বন্ধ করে দেওয়ালে ঠেস দিয়ে লম্বা লম্বা শ্বাস টানলাম। বুকের ভেতরে ততক্ষণে যে জোরালো হাতুড়ি পেটাতো আরম্ভ হয়ে গেছে। কি বলছেন স্যার? এই যে দারুণ ভয়ের ব্যাপার। আপনার বন্ধুর বাড়িতে গিয়ে এত কিছু দেখার পরেও যে আপনি ঠিক ছিলেন, এটাই যথেষ্ট। আপনার জায়গায় আমরা থাকলে কখন জ্ঞান হারাতাম কে জানে। হ্যাঁ, কথাটা তুমি কিছু ভুল বলনি রেখা। সত্যি আমার সাহস হয়তো একটু বেশি, আর তাই জন্যই সে রাতে একের পর এক আমার সাথে যে সমস্ত ঘটনা ঘটেছিল তা প্রত্যক্ষ করার পরেও জ্ঞান হারায়নি। আমার বদলে অন্য কোনো দুর্বল হৃদয়ের মানুষ থাকলে সে কবেই জ্ঞান হারিয়ে ফেলতো, অথবা হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তো। সেই সম্ভাবনা নেহাত তুচ্ছ নয়। তারপর তারপর কি ঘটলো স্যার, সে কথা বলুন। অত্যাধিক উত্তেজনার সাথে কথাগুলো দ্রুত বলে উঠল রঞ্জিত। রঞ্জিতের কথা শুনে একটু নড়ে চড়ে বসলেন মুকুন্দবাবু। বাইরে এখনো অঝোর ধারায় বৃষ্টি নেমেই চলেছে। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা লাইট পোস্টের আলোয় অস্পষ্ট ঝাপসা হয়ে উঠেছে বৃষ্টি ভেজা নৈশ পরিবেশ। সমস্ত গাছপালা বৃষ্টির জলে ভিজে এই শীতের রাতে যেন থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। কাছের জানলা থেকে চোখ সরিয়ে পুনরায় গল্প বলায় মনোনিবেশ করলেন মুকুন্দবাবু। সেই ছায়া মানবী টিকটিকির মতো দেয়াল বেয়ে সোজা উঠে গেল ছাদে। আমি বেশ উপলব্ধি করে বুঝতে পারলাম সে ছাদে উঠে গোটা ছাদময় দাপাদাপি করতে আরম্ভ করল। আমি দোতলা যে ঘরে শুয়ে রয়েছি, শুধুমাত্র সেই ঘরের দিকে বারবার ছোটাছুটি করে আসা যাওয়া করতে লাগলো সে। মাঝে মধ্যে আমার মনে হলো কে যেন ফ্যাস ফ্যাসে গলায় খিলখিলে অট্টহাসি কানে এসে ঠেকছে আমার। ঋণ ঋণে মেয়েলি কণ্ঠে বুঝি সুর টেনে টেনে কেউ কিছু বলছে। বিছানায় রাখা কালো কম্বলটা আপাতমস্তক চাপা দিয়ে শুয়ে পড়লাম, কারণ এরকম পরিস্থিতি যে মুক্তি পেতে হলে একটা ঘুমের প্রয়োজন। নোটে লেখালেখি ততক্ষণে সব রীতিমতো মাথায় উঠেছে। ঘরের আলো নেভানোর সাহস পাইনি, তাই আলো জ্বালিয়ে রেখে শুয়েছিলাম। কখন যে সারাদিনের অক্লান্ত পরিশ্রমের কারণে দু চোখের পাতা চড়ে ঘুম নেমে এসেছিল তাও জানি না। খুব ভালো হতো যদি এক ঘুমে সকাল হতো, কিন্তু তেমনটা হলো না। ভাগ্যের পরিহাসে মাঝরাতে আমার ঘুমটা ভেঙে গেল। বিছানার মধ্যে উঠে বসতেই বুঝতে পারলাম পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। একবার বাথরুমে না গেলেই নয়। দেয়ালে টাঙানো ঘড়ির কাঁটা ততক্ষণে জানান দিচ্ছে রাত্রি প্রায় 1:30টার কাছাকাছি। একটা মস্ত বড় হাই তুলে ঘরের ভেতরটা ভালোভাবে লক্ষ্য করতেই মনে পড়ল এটা আমার রুম নয়, আজ আমি সুপ্রকাশের বাড়িতে রয়েছি। রাতে শোবার আগে যা সমস্ত কিছু ঘটেছিল তা নিছকই দুঃস্বপ্ন বলে মনে হলো। পরিবেশ একেবারে শান্ত ও স্বাভাবিক, কোনো রকমে অস্বাভাবিকতার কোনো চিহ্ন মাত্র নেই। মুখের মধ্য থেকে একটা ভারী পাথরের বোঝা যেন নেমে গেল। শীতের রাত হওয়ার কারণে চারপাশে একেবারে থমথমে নিস্তব্ধ। কেবলমাত্র ঘরের মধ্যে ওই ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কিছুই কানে আসে না। বিছানার মধ্যে আটশো অবস্থায় উঠে বসতেই আবার পেটের ভেতরটা মোচড় দিল। প্রকৃতির ডাকে সাড়া দেওয়া উচিত বুঝে বিছানা থেকে তড়িঘড়ি নেমে ঘরের দরজা খুলে বেরিয়ে এলাম বাইরে। না, সুপ্রকাশের দোতলার ঘরের সাথে কোনো অ্যাটাচ বাথরুম নেই। তবে সেই ঘর থেকে বেরিয়ে খানিকটা গেলে একটা বাথরুম পড়ে। দোতলার বারান্দায় ঝুলছে বিভিন্ন রং বেরঙের অল্প পাওয়ারের আলো। বাথরুমের দরজা মৃদু ঠেলা দিতেই বিভৎস রকমের ক্যাচ ক্যাচ শব্দ করে দরজাটা খুলে গেল। লাইটের সুইচ অন করে বাথরুমের ভেতরে ঢুকে দরজা লক করে দিল। মিনিট 10 পর কাজ সেরে বেসিনের সামনে এসে চোখ মুখ ভালো করে জলের ছিটা দিচ্ছি, ঠিক তখনই বাথরুমের মধ্যে ঝুলতে থাকা উজ্জ্বল সাদা লাইটটা কেমন যেন দপদপ করে দুবার কেঁপে নিভে গেল। বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল।
নিজের অজান্তেই গায়ের প্রতিটা লোম খুব খাড়া হয়ে উঠল। আমার ষষ্ঠ ইন্দ্রিয় ততক্ষণে জানান দিচ্ছে এই বদ্ধ বাথরুমের ভেতরে শুধুমাত্র উনি একা নয়, আরও কেউ একজন উপস্থিত হয়েছে। আমি যদি খুব ভুল না করি তাহলে সে একেবারে আমার পেছনেই দাঁড়িয়ে আছে, কারণ তার ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে। সে নিঃশ্বাস একেবারে বরফের মতো শীতল। গলা শুকিয়ে এলো আমার, গলকণ্ঠটা দুবার ওঠানামা করলো ধীরে ধীরে। বেসিনের সামনে থাকা আয়নার দিকে তাকাতেই তীব্র আর্তনাদ উঠে এলো আমার বুক থেকে ঠিক গলার কাছে। তারপরে এসেই কেমন যেন দলা পাকিয়ে গেল, এতটুকু শব্দ বের হলো না। আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে রাতে ঘুমোতে যাওয়ার আগে দেখা সেই ছায়া মানবী, এমনভাবে ঘাড় কাত করে রয়েছে যেন সেটা ভেঙে গিয়েছে তীব্র আঘাতে। চোখের ভেতর থেকে বেরিয়ে আসছে ঘোলাটে সবুজ আলোর জ্যোতি। অন্ধকারের মধ্যেও চিকচিক করছে তার দাঁত। দাঁতের ফাঁক থেকে বেরিয়ে এসেছে লম্বা লিকলিকে জিভ। জিভ দিয়ে মুখের একটা অদ্ভুত শব্দ বার করছে, আর টপ টপ করে চুইয়ে পড়ছে লালা। কোনো রকমে বাথরুমের দরজা খুলে বেরিয়ে এসে হুমড়ি খেয়ে পড়লাম মেঝেতে, আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এত উত্তেজনা, এত ভয়, এত আতঙ্ক কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে আমি দেখেছিলাম দোতলার সিঁড়ি বেয়ে আমার দিকে দৌড়ে আসছে সুপ্রকাশ। এর থেকে বেশি আর কিছু মনে নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি আর এক মুহূর্ত ওদের বাড়িতে থাকিনি। সুপ্রকাশ এবং তার মা বারবার করে আমায় জিজ্ঞেস করেছিল রাতের বেলা কোনো কিছু ঘটেছিল নাকি, কি কারণে আমি রাতের বেলা ওইভাবে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সত্যি বলতে আমি তাদের কিছুই বলতে পারিনি, কারণ আমি যা সমস্ত কিছু বলতাম তাতে তারা আমায় বদ্ধ উন্মাদ ছাড়া আর কিছুই ভাবত না। সুপ্রকাশকে মিথ্যার আশ্রয় নিয়ে বললাম হঠাৎ করে মাথাটা ঘুরে গিয়েছিল, তাই জন্য বাথরুম থেকে বেরিয়ে ওইভাবে অজ্ঞান হয়ে পড়ি। পরের দিন সকালে শরীর অনেক দুর্বল থাকার পরেও আমি ওদের ঘরে আর এক মুহূর্ত থাকিনি। ফিরে এসেছিলাম বিএড কলেজে। মুকুন্দ, সত্যি করে বলো তো ভাই, সেদিন রাতে তুমি আমাদের ঘরে নিশ্চয়ই এমন কিছু দেখেছিলে বা বুঝতে পেরেছিলে যার জন্য অত্যন্ত ভীত হয়ে পড়েছিলে, তাই না? দেখো, আমার থেকে কিছু গোপন করার চেষ্টা করো না, কারণ আমি জানি বিষয়টা আসলে কি ঘটেছিল। তোমাকে যাতে এরকম কোনো ভীতিপ্রদ পরিস্থিতির মুখোমুখি না হতে হয় সেই জন্যই তো অত আপত্তি করেছিলাম আমাদের বাড়িতে রাতের বেলায় থাকা নিয়ে। কিন্তু তুমি এমনভাবে নিজে থেকে থাকতে চাইলে যে আমি আর মুখের উপর না করতে পারলাম না। দুদিন পরে যখন ক্যান্টিনে খেতে বসে আমার সাথে সুপ্রকাশের দেখা হলো, তখন সে আমার পাশের টেবিলে বসে যা বলল তাতে আমার বিস্ময়ের অন্ত রইল না। আমি হতভম্বের মতো কিছুটা সময় তার দিকে তাকিয়ে থাকলাম। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এইসব তুমি কি বলছো সুপ্রকাশ? তার মানে তুমি জানো সেই রাতে আমার সাথে ঠিক কী কী ঘটেছে? না, জানি না, তবে আন্দাজ করতে পারি তুমি যে ভীষণ রকমের ভয় পেয়ে যাবে সে কথা আমি খুব ভালোভাবেই জানতাম। কারণ দীর্ঘদিন ধরে থাকতে থাকতে আমাদের বিষয়টা গা সওয়া হয়ে গেলেও তোমার ক্ষেত্রে তেমনটা নয়। সেই জন্যই তো আমি তোমাকে নজরে নজরে রেখেছিলাম। সন্ধ্যার পর থেকে ব্যালকনির দিকে যেতে দিচ্ছিলাম না, বারবার ঘরের ভেতর ঢুকিয়ে দরজা বন্ধ করে পর্দা টেনে দিচ্ছিলাম। কিন্তু সেই দিনে আমার পাড়ার ওই বৃদ্ধ ভদ্রলোকের অ্যাক্সিডেন্ট হওয়ায় আমাকে বাইরে যেতে হলো। আমি থাকলে কিছুতেই তোমাকে ওই গভীর রাতে একলা বাথরুমে যেতে দিতাম না। সুপ্রকাশ, এসব তুমি কি বলছো? তোমার বলা কথা যে আমার মাথায় ঢুকছে না। তুমি দয়া করে আমার কাছে গোটা বিষয়টা একটু খোলসা করে বলবে? সুপ্রকাশ এবার বলতে আরম্ভ করলো এক অভিশপ্ত ইতিহাসের কথা, যা শুনে আমার দেহের প্রতিটা শিরা উপশিরা যেন ছড়িয়ে পড়েছিল সাক্ষাৎ বিদ্যুৎ প্রবাহ। চোখের সামনে ভেসে উঠেছিল গত দুদিন আগে তাদের বাড়িতে ঘটে যাওয়া সেই রাতের বিভিন্ন চিত্র। মুকুন্দ, তুমি আমাদের বাড়িতে রাতের বেলায় যে মেয়েটিকে দেখেছ সে যে রক্তে মাংসে গড়া কোনো জীবিত মানুষ নয় তা আশা করি তুমি বুঝতে পেরেছ খুব ভালোভাবেই। হ্যাঁ,
আজ থেকে বছর 13 আগে সে মারা গিয়েছিল। সম্পর্কে সে ছিল আমার একমাত্র বোন। মেয়েটির নাম ছিল চুমকি। জন্মের পর চিকিৎসক বাবা মাকে জানান যে সে আর অন্যান্য 5টা সাধারণ বাচ্চার থেকে সম্পূর্ণ আলাদা। চুমকির মধ্যে ছিল নানান জটিল প্রতিবন্ধকতা। বিছানা থেকে উঠতে পারত না চুমকি, তার জন্য একটা হুইল চেয়ার আনা হয়েছিল। চুমকি ছিল আমার ভীষণ প্রিয়, যাকে বলে নয়নের মণি। চুমকিকে নিয়ে আমি মাঝে মধ্যেই ছাদে উঠতাম, খেলা করতাম। চুমকি স্পষ্টভাবে কথা বলতে পারত না, আদো আদো কথা বের হতো মুখ দিয়ে। তখন চুমকির বয়স কত হবে, বছর 10 হবে হয়তো। একদিন বিকেলবেলায় চুমকিকে নিয়ে ছাদে উঠেছি খেলা করতে। হঠাৎই মায়ের ডাকে সাড়া দিয়ে আমাকে একবার নিচে নামতে হয়েছিল। তখন কি আর জানতাম যে সেই নামাই আমার কাল হয়ে দাঁড়াবে। চুমকির হুইল চেয়ারের চাকা গড়িয়ে গিয়েছিল দোতলার ছাদের সবচেয়ে দুর্বল প্রাচীরের দিকে। নড়বড়ে প্রাচীরের দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা মারতেই প্রাচীর ভেঙে হুড়মুড়িয়ে হুইল চেয়ার সমেত নিচে পড়ে যায় চুমকি। আর তৎক্ষণাৎ মৃত্যু হয় আমার বোনের। এমনিতেই নানা প্রতিবন্ধকতার কারণে চুমকির শরীর ছিল বড়ই দুর্বল। ভীষণ রক্তপাতে তার গোটা শরীর সম্পূর্ণ ভিজে গিয়েছিল। ঘাড় পুরোপুরি বিপরীত দিকে ঘুরে গিয়ে চোখ ফেটে রক্ত বেরিয়ে এসেছিল। চুমকিকে আমাদের পরিবারের সকলেই ভালোবাসতাম। তার এই অকাল প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারলাম না। তাই জন্য তাকে আমাদের বাড়ির বাইরে নারকেল গাছটার তলায় কবরস্থ করা হলো। কিন্তু চুমকি আমাদের ছেড়ে গেল না। শারীরিকভাবে মৃত্যু ঘটলেও তার আত্মা আজও রয়ে গিয়েছে ওই বাড়িতে। সন্ধ্যার পর থেকে চুমকির আত্মা পুনরায় ফিরে আসে আমাদের বাড়িতে, ঘোরাফেরা করে। আমাদের বাড়িতে চুমকির অতৃপ্ত আত্মার অবাধ বিচরণ। প্রথম আমরাও বিষয়টা বেশ ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আস্তে আস্তে এত বছর হয়ে যাওয়ার পর আমাদের প্রত্যেকেরই গা শোয়া হয়ে গিয়েছে। কিন্তু বাইরে থেকে কোনো মানুষ এলে খুব স্বাভাবিকভাবেই চুমকির অতৃপ্ত আত্মাকে দেখে ভীষণ রকম ভয় পেয়ে যায়। তাই জন্য আমাদের বাড়িতে এখন আর কোনো আত্মীয় স্বজন আসা যাওয়া করে না। আমাদের বাড়িটা অভিশপ্ত হয়ে গিয়েছে সেই দিন থেকেই, যেদিন চুমকি মারা গিয়েছিল। সুপ্রকাশের মুখ থেকে সমস্ত বিবরণ শুনে আমার মনের মধ্যে যে প্রশ্নের ঝড় উঠেছিল তার অবসান ঘটেছিল। আমি বুঝতে পেরেছিলাম সেই রাতে দেখা ওই অতৃপ্ত নারীর আত্মাটি আসলে কে ছিল, কেন তার ঘাড় ওরকম বেঁকা বাঁদিকে, আর তার অঙ্গে থাকা বস্ত্র রক্তাক্ত হওয়ার কারণটা কি। এরপর থেকে আর কোনো রকমভাবেই আমি সুপ্রকাশের বাড়ি যাইনি। বাড়ি যাওয়ার সাহসও হয়নি। সেবার বিএড করতে গিয়ে রায়গঞ্জের বুকে এমনই এক অভিশপ্ত বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলাম নিজের অজান্তে। ঈশ্বরের অশেষ কৃপা যে প্রাণের রক্ষা পেয়েছিলাম। সে অভিশপ্ত রাতের কথা মনে পড়লে সারা রাত ঘুমাতে পারি না, বুকটা ধরফরে করে ওঠে। মনে হয় ওই সবচেয়ে চোখ দুটো যেন আজও আমার দিকে তাকিয়ে রয়েছে অন্তরাল থেকে। গল্প বলা থামালেন বাংলার শিক্ষক মুকুন্দবাবু। বৃষ্টির দাপট এখন বেশ কিছুটাই কমে এসেছে। সকল ছাত্রছাত্রী দল বেঁধে যে যার ব্যাগ কাঁধে নিয়ে উঠে দাঁড়ালো। এই সময় বাড়ি চলে যেতে না পারলে আবার ফের নতুন উদ্যমে বৃষ্টি আরম্ভ হয়ে যেতে পারে। রঞ্জিত ব্যাগ কাঁধে নিয়ে স্যারের উদ্দেশ্যে শেষবারের মতো প্রশ্ন করল। এরপর আপনি আপনার বন্ধুর বাড়ির খোঁজ নেননি স্যার? চুমকির অতৃপ্ত আত্মা এখনও কি এত বছর ধরে ওখানেই রয়ে গিয়েছে? না, এই ঘটনার বছর 5 পর একদিন সুপ্রকাশ আমায় ফোন করেছিল। মাঝে মধ্যে সে ফোন করে খোঁজখবর নিত। তখন তার মুখ থেকে শুনেছিলাম তাদের আগের বাড়িটা নাকি কোনো এক প্রতিষ্ঠান গড়ে ওঠার জন্য সরকারি দপ্তর ক্রয় করেছে। পরিবর্তে তাদের দিয়েছে রায়গঞ্জের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটা ফ্ল্যাট। সুপ্রকাশের পুরনো বাড়িটা ভাঙা পড়েছিল আর সেই নারকেল গাছটাও কাটা হয়ে গিয়েছিল। এরপর থেকে ওখানে আর কখনো সুপ্রকাশের বোন তথা চুমকির অতৃপ্ত আত্মাকে দেখা যায়নি। মুকুন্দ স্যারের বাড়ি থেকে বিদায় নিয়ে সকল ছাত্রছাত্রী হাঁটতে আরম্ভ করল যে যার বাড়ির উদ্দেশ্যে।
শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে একটি হাড় হিম করা ভয়ের গল্প, রাত দুটোর দোতলার ঘরে। গল্প পাঠিয়েছিলাম আমি দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল শান, রিমঝিম এবং শুভঙ্কর। গল্পে আবহ সৃষ্টিতে আছে ফিনিক্স এবং পোস্টার ডিজাইনে চিত্রা। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন গল্পগুলো আসলে আপনারা তা শুনতে পারেন। আমরা আপনাদের এই সহযোগিতা পেলে আমরা খুব শীঘ্রই জানেন 50,000-এর সদস্য হয়ে উঠতে পারি। তাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন, আমাদের সাথে থাকুন আর শুনতে থাকুন আমাদের এই ইউটিউব চ্যানেল বঙ্গকথাকে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন।